আচ্ছা, তো আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এবং প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি এই দুইটা সম্পর্কে জেনেছি। আজকে আমরা ফাইনালটা সম্পর্কে জানবো, কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল। কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল আজকে আমরা এটাই জানবো, এটা লাস্ট। এই ম্যাথটাই মানে আগের দুটোর তুলনায় একটু ট্রিকি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তো কোয়ান্টিটি ডিসকাউন্ট কি আসলে? এ রিডিউসড প্রাইস ফর আইটেমস পারচেজড ইন লার্জ কোয়ান্টিটিস। রিডিউসড প্রাইস মানে আমি আমার যা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ জিনিস কিনবো প্রাইস রিডাকশন এই সুবিধা পাওয়ার জন্য, যে নেন এইটা নিলে এত পার্সেন্ট প্রাইস কম, এটাকেই বলা হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট। আমরা একটা এক্সাম্পল এখানে দেখি আসলে কোয়ান্টিটি ডিসকাউন্টটা কি। খেয়াল করো, এখানে ডিসকাউন্ট নাম্বার 1 2 3 দেয়া আছে। ডিসকাউন্ট নাম্বার 1 0 to 999 এর মধ্যে যে কোনো আইটেম কেন কোনো পার্সেন্টেজ ডিসকাউন্ট নাই, আর প্রাইস হচ্ছে $5। 2 নাম্বার মডেল, যদি 1000 থেকে 1999 এর মধ্যে কেন তাহলে 4% ডিসকাউন্ট আছে, প্রোডাক্টের দাম কমে যাবে $4.80। আর 3 নম্বরে 2000 অথবা এর থেকে বেশি যা আইটেমই কিনে না কেন 5% ডিসকাউন্ট, 4.75 ডিসকাউন্টেড প্রাইস। প্রবলেমটা বুঝতে পারতেছো? তো এই তিনটার মধ্যে আমি এখন কোনটা চুজ করব? ঠিক আছে, আমার এখন করণীয় কি, আমি কোনটা নিব? সমস্যাটা বুঝে গেছে কি? হ্যালো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, যে কোনো একজন অ্যাটলিস্ট একটু রেসপন্স করো, না হলে একটু কঠিন আসলে। ওকে, সো এই যে আমার তিনটা অপশন আছে, তিনটা অপশনের মধ্যে আমি কোনটা নিব এইটা ডিপেন্ড করতেছে আমার উপরে। আমি যদি বায়ার হই আমার উপর ডিপেন্ড করছে, তো আমি আসলে কোনটাতে যাব এটা ডিপেন্ড করছে কিছু ফ্যাক্টরের উপরে। যেমন আমার হোল্ডিং কস্ট আছে, আমি শুধু বেশি কিনলেই তো হবে না, যত বেশি কিনবো তত বেশি স্টোরেজ করতে হবে আমাকে, সেটা একটা খরচ আছে। আবার সেটআপ কস্ট আছে, আমরা এটা জানি সেটআপ কস্ট কি, এবং প্রোডাক্টের কস্ট আছে ইটসেলফ। আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এবং প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটিতে আমরা প্রোডাক্টের প্রাইস নিয়ে কোনো কথা বলিনি, কারণ প্রোডাক্টের প্রাইস আমরা যাই অর্ডার করি না কেন প্রোডাক্টের প্রাইস অপরিবর্তিত একই ছিল। whereas কোয়ান্টিটি ডিসকাউন্টে আমি দেখতে পাচ্ছি যে অফারের সাথে সাথে প্রোডাক্টের পার আইটেমের প্রাইস কমতে থাকে। ঠিক আছে, তাহলে টোটাল কস্ট আমরা হিসাব করব কিভাবে? হোল্ডিং কস্ট প্লাস সেটআপ কস্ট প্লাস প্রোডাক্ট কস্ট। এর আগে আমরা কিন্তু টোটাল কস্টের ক্ষেত্রে প্রোডাক্ট কস্টটা ইনক্লুড করিনি, কারণ এতে কি হতো, কার্ভের নেচারে কোনো চেঞ্জ আসতো না, কার্ভের নেচারে কোনো চেঞ্জ আসতো না। ঠিক আছে, মানে এখানে যেহেতু প্রোডাক্টের কস্ট রিডিউস হচ্ছে, প্রোডাক্টের আমার কার্ভের যে নেচার, টোটাল কস্টের যে কার্ভ নেচার, এটাতে পরিবর্তন আসবে। আমরা এবার পরেরটাতে যাই, একটু কার্ভটা একটু দেখি। খেয়াল করি এখানে আমার ভার্টিক্যালি দুইটা ড্যাশ বার দেয়া আছে, 0 1000 2000 এন্ড মোর। তো 0 থেকে 1000 পর্যন্ত এটা একটা অপশন, অপশন 1। অপশন 1 এর ক্ষেত্রে তোমার কার্ভটা দেখা যাচ্ছে অপশন 1। 1000 এর পরে যাবে না, কারণ এটা আমার এই পরিমাণ কেনারই কোনো সুযোগ নাই। 1000 থেকে 2000 এটা হচ্ছে অপশন 2, এইটার কার্ভটা দেখো, টোটাল কস্টের যে কার্ভটা, এইটা খেয়াল করো। যদি আমি ড্যাশ যে টোটাল কার্ভের অপশন 2 এর যে টোটাল কার্ভ, টোটাল কস্টের যে কার্ভ, এটা কিন্তু 1000 এর নিচে আসলে কোথায় চলে আসে, দেখো এখানে চলে আসছে, কিন্তু আমি এই অংশটা রিচ করতেই পারবো না। কারণ কি, আমি 1000 এর নিচে কেনার কোনো সুযোগই নাই। ঠিক আছে, আমার কিনলে এখানে যেত, তাহলে এই লাইনের মিনিমাম পয়েন্ট হচ্ছে এইটা। আবার অপশন 3 তে আমার যেটা আছে, এই কার্ভের মিনিমাম পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে টোটাল কস্টের কার্ভ তিনটার মিনিমাম পয়েন্ট তিনটা। এখন তিনটার করেসপন্ডিং মিনিমাম পয়েন্টের মধ্যে সবচেয়ে মিনিমাম হলো অপশন 2 এর মিনিমাম পয়েন্ট। তাহলে আমি এই অনুযায়ী এই তিনটার মধ্যে আমি তাহলে অপশন 2টাই বেছে নিব। ঠিক আছে, তো এটা তো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তোমাদেরকে বললাম, আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে সামনে এগোবো সেটা একটু দেখি। প্রবলেমটা আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে হোল্ডিং কস্ট 20% অফ প্রোডাক্ট কস্ট, এর আগে হোল্ডিং কস্ট ইটসেলফ দেয়া ছিল।
20% অফ প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট যেহেতু চেঞ্জ হচ্ছে, হোল্ডিং কস্ট সেই অনুযায়ী চেঞ্জ। গ্রাফে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। ওখানে আপনি যে বললেন সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে যে মিনিমাম পয়েন্ট পুরো গ্রাফের জন্য, এটা 3 নাম্বার লাইনের জন্য হওয়ার কথা না স্যার? ওখানে তো আমার ডিসকাউন্টটা সবচেয়ে বেশি। কই না, ডিসকাউন্ট বেশি তো টোটাল কস্ট কোথায় কম সেটা বলো। স্যার টোটাল কস্ট স্যার 3 নাম্বারে কম হওয়ার কথা না, কারণ এখানে প্রোডাক্ট কস্ট কম করবে না। কম হওয়ার কথা তুমি বলছো, ওই যে ঘটনা তো এখানেই, প্রোডাক্টের কস্ট কমে গেছে, প্রোডাক্টের কোয়ান্টিটি বেশি স্যার। ঠিক আছে, হ্যাঁ প্রোডাক্টের কোয়ান্টিটি বেশি মানে তোমার হোল্ডিং কস্ট কিন্তু বেশি। ঠিক আছে, সো আমরা দেখি এখানে সেটআপ কস্ট $49, অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 5000, আর এইচ হচ্ছে 20% অফ প্রোডাক্ট কস্ট। আমি এখন এই অনুযায়ী সামনের দিকে এগোবো। খেয়াল করো এখানে দেখো একটু, আমি কোশ্চেনটা এখানে তুলে রেখেছি। এইচ হচ্ছে 20% অফ প্রোডাক্ট কস্ট। আমি প্রত্যেকটা অপশনের জন্য আমি কিউ বের করব, কিউ স্টার বের করব প্রত্যেকটা অপশনের জন্য। অপশন 1 Q1 স্টার, Q2 স্টার, Q3 স্টার। তাহলে Q1 স্টার এখানে ইকুয়েশনটা কি ছিল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির 2D ইনটু S ডিভাইড বাই H, এটা কিন্তু আমার ইকুয়েশন আগেই ছিল। তাহলে D এর ভ্যালু 5000, S এর ভ্যালু 49, আর H এর ভ্যালু ক্যাপিটাল H, এটা এখানে আইপি দেয়া আছে, আসলে আইপি বলতে তুমি H বসালেই হয়ে যাচ্ছে, 20% অফ প্রোডাক্ট কস্ট 20%। তাহলে 20%, 0.2 ইনটু 5, 700 কার্ডস পার অর্ডার। Q2 একইভাবে হিসাব করা আছে, খেয়াল করো শুধু পার্থক্য কোথায়, এখানে 5, এখানে 4.80, এখানে 4.75, 700, 714, 718। আমি Q1 স্টার, Q2 স্টার, Q3 স্টার পেয়ে গেলাম। কিন্তু এখন খেয়াল করো, আমি যদি অফার 1 0 to 999, 700 within the range, so it's valid. Q2 আমি কি চাইলেই 714টা কিনতে পারবো? বলো তো একটু। যে কোনো একজন বলো। না স্যার, পারবো না স্যার, 1000 উপরে যেতে হবে স্যার। মিনিমাম হচ্ছে 1000। আবার Q3 কিন্তু আমি চাইলেই 718 কিনতে পারবো না, এখানে মিনিমাম হচ্ছে 2000। সো যদি এমন হতো Q2 এর ভ্যালু সাপোজ 1500, Q3 এর ভ্যালু 2050, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম ছিল না। যেহেতু আমার রেঞ্জের বাইরে, আমি ধরে নিব এর নিয়ারেস্ট রেঞ্জ। সাপোজ অপশন 2 এর জন্য যদি আসতো 2050, আমি তাহলে কিন্তু কত ধরে নিতাম, 1999। এটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে খেয়াল করে দেখো, অ্যাডজাস্ট তো দেখো, 700 ঠিক আছে, 714 1000-এ গিয়েছে, 718 2000-এ গিয়েছে, কারণটা বলে দিয়েছি। আমি 1000 না নিয়ে আমি কেন 1500 নিলাম না, বা কেন 1999 নিলাম না? যদি এই ভ্যালুটা 714 না হয়ে 2014 হতো Q2, তাহলে আমি এখানে অ্যাডজাস্টেডে কত নিতাম বলো তো? 199 এক্স্যাক্টলি। আর Q3 যদি হইতো 2500, তাহলে কত নিতাম? তাও 2000 নিত। 2500 হলে তো ভ্যালিড। হ্যাঁ ভ্যালিড। তাহলে কিন্তু এখানে অ্যাডজাস্ট করার কিছু নাই, রেঞ্জের মধ্যে পড়লে অ্যাডজাস্ট করার কিছু নাই, রেঞ্জের বাইরে গেলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করব আমি আপার ভ্যালু অথবা লোয়ার ভ্যালুর সাথে। যদি লোয়ার ভ্যালুর নিচে হয় ভ্যালুটা, এখানে 1000 হচ্ছে লোয়ার ভ্যালু, তার নিচে ভ্যালু, তাহলে লোয়ার ভ্যালুতে অ্যাডজাস্ট করেছি। আর এখানে আপার ভ্যালু যদি উপরে থাকে, 1999 এর উপরে যদি থাকে, তাহলে অ্যাডজাস্ট করবো 1999। এমন হয়, তোমরা বুঝতে পেরেছো? অ্যাডজাস্ট করলেই হবে। করে আমরা এখন অ্যানুয়াল কস্টটা, টোটাল কস্টটা বের করব। খেয়াল করো, ডিসকাউন্ট নাম্বার 1, ইউনিট প্রাইস 5, অর্ডার কোয়ান্টিটি 700, অ্যানুয়াল প্রোডাক্ট কস্ট। প্রোডাক্টের ভ্যালু কত মনে আছে? 4.8 ছিল। হুম, পার ইউনিট প্রোডাক্ট ছিল 4.8 ডলার। না, অপশন 1 এ 5 না, এখানে 25,000 কেন আসলো?
টোটাল কস্টের ফর্মুলা হচ্ছে হোল্ডিং কস্ট, সেটআপ কস্ট প্লাস ওকে 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 বুঝতে পারছি। একটু শোনো, এখানে মজার বিষয়টা খেয়াল করো। অর্ডার কোয়ান্টিটি 700, কিন্তু এখানে বলা আছে কি অ্যানুয়াল প্রোডাক্ট কস্ট। অ্যানুয়াল প্রোডাক্ট কস্ট, অ্যানুয়াল ডিমান্ড কত? 5000 না? জি স্যার। হ্যাঁ, সো 5000 ইনটু 5 হচ্ছে 25000 অ্যানুয়াল প্রোডাক্ট কস্ট। আর এটা হচ্ছে অ্যানুয়াল, আমি প্রত্যেকবার অর্ডারের জন্য অর্ডার কোয়ান্টিটি 700 দিয়ে 500 কে গুণ দিলে কিন্তু ভুল হয়ে যাবে। অ্যানুয়াল বলা আছে, ভেরি কেয়ারফুলি রিড। অ্যানুয়াল প্রোডাক্ট কস্ট, অ্যানুয়াল অর্ডারিং কস্ট, আমার যে ফর্মুলা লাস্ট ইওকিউ এর সময় যেটা করছিলাম, অ্যানুয়াল অর্ডারিং কস্ট যেটা, সেটাই এখানে আসবে। কি ছিল ফর্মুলাটা, কারো মনে আছে? অ্যানুয়াল অর্ডার কস্টের স্যার ইউনিট প্রাইস কে তো মনে হয় স্যার অর্ডার কোয়ান্টিটি দিয়ে। অ্যানুয়াল অর্ডার কস্ট যেটা, অ্যানুয়াল অর্ডার কস্ট যেটা, ভুলে গেছে। The number of orders per year into setup cost. তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এই যে অ্যানুয়াল অর্ডার কস্ট ডি বাই কিউ ইন্টু এস, ঠিক আছে? ক্যাপিটাল ডি বাই কিউ ইন্টু এস, তাহলে ক্যাপিটাল ডি কত আমার এখনকার ম্যাথের জন্য? 5000, কিউ এর ভ্যালু 700, এস এর ভ্যালু দিয়ে দেয়া আছে। একটু দেখো, এই অ্যানুয়াল অর্ডার কস্ট হচ্ছে কি ডি বাই কিউ ইন্টু এস, তাহলে ডি হচ্ছে 5000 ডিভাইডেড বাই 700। একটু ক্যালকুলেটর আছে কারো কাছে? আহ, 5000 ডিভাইডেড বাই 700 ইন্টু কত ছিল এটাতে, কষ্ট কত ছিল? 49, 350 আসছে স্যার। ঠিক আছে? জি স্যার। আর অ্যানুয়াল হোল্ডিং কস্ট বের করার ফর্মুলা কি? কিউ ইন্টু এইচ বাই 2, কিউ ইন্টু এইচ বাই 2, কিউ এর ভ্যালু হচ্ছে 700, এইচ এর ভ্যালু কত বলো তো? 0.2 ইন্টু 5, যেহেতু 20% অফ দ্য প্রোডাক্ট কস্ট, 0.2 ইন্টু 5 ডিভাইড বাই 2, 350 আসছে এটা। জি স্যার আসছে। জি স্যার, আসছে স্যার। তাহলে এই তিনটা যোগ করলে আসে হচ্ছে 25700, ঠিক আছে? জি স্যার। সেকেন্ড অপশনের জন্য ইউনিট প্রাইস 4.80, অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 1000, তাহলে অ্যানুয়াল প্রোডাক্ট কস্ট হচ্ছে কত? 5000 ইন্টু 4.8, 5000 ইন্টু 4.8। জি স্যার, আসছে স্যার 24000। হ্যাঁ, অ্যানুয়াল অর্ডার কস্ট একইভাবে আসবে 245, এইটা আসবে 480, আসলো 24725। আর তোমার থার্ড অপশনে আসলো এই, তাহলে অ্যানুয়াল প্রোডাক্ট কস্ট যখন, তাহলে অ্যানুয়াল ডিমান্ড ইনটু প্রোডাক্টের কস্ট, আর বাকি দুইটার ক্ষেত্রে কিন্তু কিউ এর ভ্যালু কত আসবে? কিউ এর ভ্যালু কত? 0.2 তে কিউ এর ভ্যালু কত বলো তো? অপশন 2 তে, অপশন 2 তে কিউ এর ভ্যালু কত? 1000 স্যার। 1000। এক্স্যাক্টলি। অপশন 3 তে কিউ এর ভ্যালু 2000। ঠিক আছে, 2000। তাহলে আমি টেবিলটা তৈরি করেই কাজ আসলে না, টেবিলটা তৈরি করে আমাকে এটা লিখতে হবে, চুজ দ্য প্রাইস এন্ড কোয়ান্টিটি দ্যাট গিভস দ্য লোয়েস্ট টোটাল কস্ট বাই 1000 ইউনিটস এট 4.80 পার ইউনিট। আমরা অঙ্ক করে এটা বললাম, ঠিক আছে? তাহলে স্টেপগুলো কি? ক্যালকুলেট কিউ স্টার ফর ইচ ডিসকাউন্ট,
প্রত্যেকটা অপশনের জন্য তোমাকে কিউ স্টার বের করতে হবে। অপশন স্টেপ 2, অ্যাডজাস্ট দ্য ভ্যালু অফ কিউ স্টার অ্যাকর্ডিং টু দ্য ডিসকাউন্ট। অ্যাডজাস্ট করতে হবে, যেটা একটু কি বললাম, অ্যাডজাস্ট করতে হবে, একটু ভ্যালু বের করলে হবে না, অ্যাডজাস্ট করতে হবে। ক্যালকুলেট টোটাল কস্ট ফর ইচ কিউ স্টার। ঠিক আছে, এটা আসলে ইচ কিউ স্টার না বলে বলা উচিত ইচ অ্যাডজাস্টেড কিউ স্টার। ঠিক আছে, কারণ শুধু কিউ স্টার বলে একদম স্টার্টিংটা বোঝাচ্ছে, সবগুলো সহ বললে সুবিধা। নাকি অ্যাডজাস্টেড দিলে আবার ভুল ভুল বুঝবা তোমরা? অ্যাডজাস্টেড দিলে আবার ভুল বোঝার সম্ভাবনা আছে নাকি? মানে শুধু অ্যাডজাস্টের জন্য হিসাব করো, বাকিগুলো আর করবো না নাকি? এই কোনটা বুঝতে সুবিধা বলো? কোনটা অ্যাডজাস্ট করার পরে অ্যাডজাস্ট করে তো কাজটা করবো স্যার, অ্যাডজাস্টই থাকুক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অ্যাডজাস্ট করি কাজটা করি। স্টেপ 4 হচ্ছে চুজ দ্য মিনিমাম টোটাল কস্ট এন্ড অর্ডার অ্যাকর্ডিংলি। ঠিক আছে, এই হলো আমার কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল। ঠিক আছে, তো এইখান থেকেই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো, এইখান থেকে কোশ্চেন বেশি আসে। হ্যাঁ, এখন এইটা যদি তুমি পুরোটা করতে চাও তাহলে কিন্তু তোমাকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা জেনে আসতে হবে, কারণ কিউ এর ভ্যালু, সরি, অ্যানুয়াল হোল্ডিং কস্ট, অ্যানুয়াল সেটআপ কস্ট, এগুলো কিন্তু সব ওইখান থেকেই আসে। ঠিক আছে, ওখান থেকেই আসতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখা উচিত। কোয়েশ্চেন এখান থেকে হইলেও তোমাকে ওই ফর্মুলাগুলো যেহেতু মুখস্থ করে আসতে হবে, ওই পয়েন্টগুলো জানা জরুরি। ঠিক আছে, তো মোটামুটি কোয়ান্টিটি ডিসকাউন্টের অঙ্ক এটাই। আমি বলেছিলাম তোমাদেরকে দেখতে, তোমরা কি আগের থেকে কোনো প্রবলেম খুঁজে পেয়েছো কোনো বইতে? প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দেখার সময় পাওনি হয়তো। আমি আজকে ইনভেন্টরি সবগুলো ক্লাস লেকচার তোমাদেরকে পাঠিয়ে দিব ইমেইলে। তো যখন যদি ওইটার পুরোটা স্লাইডটা পড়ে যদি তুমি কোনো প্রবলেম ফেস করো যে এটা জানতে হবে, তাহলে সেই অনুযায়ী আমাকে বললে আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করবো প্রত্যেকটা পয়েন্ট। হ্যাঁ, আর নেক্সট এই ছিল আমাদের মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেন্টরি। আমরা এরপরে ডিপেন্ডেন্ট ইনভেন্টরিতে যাব। নেক্সট ক্লাস থেকে ডিপেন্ডেন্ট ইনভেন্টরি শুরু করব, সেটা হবে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। একটু একটু হিসাব বুঝে শুনে করতে হবে, ওটার জন্য একটু বেশি কনসেন্ট্রেশন দিয়ে। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, দ্যাট উড বেস্ট ফর দ্য ডিপেন্ডেন্ট ডিমান্ড। আমরা ওখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। সো আজকের অ্যাটেন্ডেন্স কি অবস্থা?